আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির দেওয়া টপিকসগুলোর ভিতরে যদিও তোমাদের এই অক্টেন নীতিটা নেই, বাট আমাদের এই যে 8 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করতে গেলে সবার প্রথমে কিন্তু এই অক্টেন নীতি চলে আসে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বারবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে। তো এই প্রশ্নটাকে ন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে করে দেখো, বলে অক্টেন নিয়ম এবং তার প্রয়োগ ব্যাখ্যা করো। অথবা নিচেরটা যদিও এখনও কখনো আসেনি, তবে তার প্রয়োগটা আমরা অণুর কনফরমেশন কনফিগারেশন নির্ণয়ে ব্যাখ্যা করি, এইভাবে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, মানে প্রশ্ন এখান থেকে দুইভাবে থাকতে পারে, হয় বলবে যে অক্টেন নিয়ম এবং তার প্রয়োগ ব্যাখ্যা করো, অথবা অণুর কনফরমেশন আর কনফিগারেশন নির্ণয়ে অক্টেন নীতির প্রয়োগ ব্যাখ্যা করো। মানে আমরা অক্টেন নীতির সময় যে এক্সাম্পলটা ব্যবহার করব সেটাই কিন্তু কনফরমেশন আর কনফিগারেশন নির্ণয়ে অক্টেন নীতির প্রয়োগে লিখে দিতে পারবো। ঠিক আছে, তো শুরুতে দেখো অক্টেন রুলটা কি বলা হচ্ছে যে পরম কনফিগারেশন যুক্ত কাইরাল সাইক্লোহেক্সানন জাতকের ওয়ার্ডি কার্ভ, বিশেষ করে গঠন প্রভাবের চিহ্ন জানতে বিজ্ঞানী মফিট ইটাল 1961 সালে একটা নীতি দিয়েছিলেন যা অক্টেন নীতি নামে পরিচিত। আর এই অক্টেন শব্দের বাংলা অর্থ আমরা জানি বৃত্তের অষ্টম ভাগ, বৃত্তের অষ্টম ভাগ মানে 8 ভাগের 1 অংশ। ঠিক আছে, অক্টেন শব্দের বাংলা অর্থ হচ্ছে বৃত্তের অষ্টম ভাগ মানে 8 ভাগের 1 অংশ। আর এই অক্টেন নীতি অণুর কনফরমেশন আর কনফিগারেশন নির্ণয়ে ব্যবহার করা হয়। তাহলে অক্টেন নীতি দিয়েছিল মফিট ইটাল 1961 সালে। কেন দিয়েছিল বা কেন প্রবর্তন করেছিল? যারা পরম কনফিগারেশন যুক্ত কাইরাল সাইক্লোহেক্সানন জাতক, সাইক্লোহেক্সাননের সংকেতটা একটু দেখে নাও, এই যে এইরকম সাইক্লো চক্র হেক্সেন থাকবে। হেক্সেন মানে কি? এই যে সাইক্লোহেক্সেন কেন বলা হচ্ছে, কারণ এরকম 6টা কার্বন থাকলে আমরা জানি সেটা হেক্সেন হয়। ঠিক আছে, আবার চক্র আকারে থাকলে তাকে সাইক্লোহেক্সেন বলে। আবার এরকম কার্বনিল গ্রুপ থাকলে বলা হবে সাইক্লোহেক্সানন। ঠিক আছে, সাইক্লোহেক্সেনের সাথে এরকম কিটো গ্রুপ, এখানে কিন্তু কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, যদিও কার্বনটা এখানে আমরা প্রকাশ করি না রিং আঁকানোর সময়। তো এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধন বা কিটোন গ্রুপ থাকায় আমরা সাইক্লোহেক্সেনকে বলি সাইক্লোহেক্সানন। তো এইরকম যারা সাইক্লোহেক্সানন জাতক আছে তাদের ক্ষেত্রে ওয়ার্ডি কার্ভ বা কটন প্রভাবের চিহ্ন কি হবে, এই চিহ্নটা জানার জন্য, ঠিক আছে, জাস্ট কটন প্রভাবের চিহ্ন জানার জন্য বিজ্ঞানী মফিট ইটাল 1961 সালে যে নীতি দিয়েছিল সেটাই অক্টেন নীতি। তাহলে অক্টেন নীতি কেন প্রবর্তন করেছিল? জাস্ট কাইরাল সাইক্লোহেক্সানন জাতকগুলোর কটন প্রভাবের চিহ্ন জানার জন্য অক্টেন নীতি প্রবর্তন করেছিল। জাস্ট একটা কটন প্রভাবের চিহ্ন প্লাস না মাইনাস হবে এটা জানার জন্য অক্টেন নীতি প্রবর্তন হয়েছিল। তো আমরা এই অক্টেন নীতিটা এখন একটু বিবৃতি করব এবং সেই সাথে প্রয়োগ পদ্ধতিটাও দেখব, এটাকে কিভাবে প্রয়োগ করা হয়। দেখো, জাস্ট চিত্র দেখে বোঝার চেষ্টা করবা। আমরা শুরুতেই সাইক্লোহেক্সানন জাতকের কথা যেহেতু আসছে, আমরা তার চিত্রটা এঁকে নিলাম। এখন এই চিত্রটা জাস্ট একটা রিং আকারে আছে, কিন্তু আমরা জানি যে চেয়ার কনফরমেশনটা বেশি স্থিতিশীল, তাই আমরা সাইক্লোহেক্সেনের এই অবস্থাটাকে চেয়ার কনফরমেশনে নিব। ঠিক আছে, কারণ আমরা জানি, আমরা কনফরমেশনের ওখানে পড়েছিলাম যে চেয়ার কনফরমেশন সবচেয়ে বেশি স্থিতিশীল কনফরমেশন, কার ক্ষেত্রে? সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে। তাই আমরা সাইক্লোহেক্সাননের এই অবস্থাটাকে প্রথমে চেয়ার কনফরমেশনে রূপ দিয়ে নিলাম। আশা করি চেয়ার কনফার্মেশন কীভাবে ওটা হবে বা কীভাবে আঁকাতে হয় এটা তোমাদের কনফার্মেশন চ্যাপ্টারে দেখানো আছে। ঠিক আছে, এই যে জাস্ট কিটো গ্রুপটাকে তোমরা 1 নম্বরে রাখবা, তারপর 2, 3, 4, 5, 6 এইভাবে সাজায় দিলে হয়ে যাচ্ছে চেয়ার কনফার্মেশনের মতো, চেয়ারের মতো দেখতে যে রূপ। এবং এইটাকে আমরা 3টা অক্ষ বরাবর একটু কল্পনা করে নিলাম। তাহলে আমরা এই যে কিটো গ্রুপ, এই গ্রুপটা কিন্তু কিটো গ্রুপ, মানে এখানে কার্বন আছে আর এখানে অক্সিজেন দ্বিবন্ধনের সাথে আছে। ঠিক আছে, এই কার্বনটাকে যদি আমরা লিখি না, হ্যাঁ, এই বন্ড থাকা মানে এখানে একটা কার্বন আর অক্সিজেন দ্বিবন্ধনে আছে। তো এই কিটো গ্রুপ অঞ্চল বা এর আশেপাশের যে এরিয়াটা আছে এটাকে লম্বভাবে অবস্থিত 3টা তল দ্বারা 8টা সেক্টরে বা অক্টেন্টে ভাগ করা হয় এবং যথাক্রমে এই তলগুলোকে XY YZ ZX দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে এই তলটা কোথায়? এই তলটা আমি তোমাদের হ্যান্ড নোটে দিয়ে দিয়েছি, বাট আমি এটাকে একটু নিজে থেকে জাস্ট সরাসরি আঁকানোর চেষ্টা করবো যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো, আমি অক্টেন নীতি বোঝানোর জন্য প্রথমে সাইক্লোহেক্সেনের যে চেয়ার কনফরমেশন ছিল সেইটাকে আমি একটু আঁকাইয়ে নিলাম। চেয়ার কনফরমেশনটা এই যে এইভাবে আঁকাবা তোমরা আমার মতো করেই। ওকে,
চেয়ার সাইক্লোহেক্সেনের চেয়ার কনফরমেশনে আমরা কি রাখবো, আমরা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন রাখবো, কারণ যৌগটা কিন্তু সাইক্লোহেক্সেন না, মনে রাখবা যৌগটা হচ্ছে সাইক্লোহেক্সানন। অক্টেন নীতি আমরা প্রয়োগ করি সাইক্লোহেক্সানন জাতকের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে সাইক্লোহেক্সানন, হেক্সেন বললে এই পর্যন্ত থাকতো, কিন্তু হেক্সানন মানে একটা কিটোন গ্রুপ আসবে, এই যে সেই কার্বনিল গ্রুপ, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন বা কিটোন গ্রুপ। ওকে, এখন বলা হচ্ছে যে এই কিটোন গ্রুপের আশেপাশে, কিটোন গ্রুপের আশেপাশের স্থানকে 3টা লম্ব তল দ্বারা 8টা সেক্টরে ভাগ করা হয়। কিভাবে হয় সেটা দেখো। একটা তল যাকে প্লেন এ বলে, এ কি করে, এ এই কার্বনিল অক্সিজেনটাকে ভাগ করে, ঠিক আছে। কিভাবে ভাগ করছি খুব ভালো করে দেখবা। কার্বনিল অক্সিজেনের মাঝ বরাবর আসবে একটা তল, যেটা এ তল। ওকে, এটাকে বলে প্লেন এ, ঠিক আছে, এটাকে বলে প্লেন বা তল এ। আচ্ছা, আর একটা তল আছে প্লেন বি, যেটা তোমার আমি যদি সাইক্লোহেক্সেনের ইয়েগুলোকে মানে কার্বনগুলোকে আগে একটু নাম্বার করে নেই, তাহলে চিত্রটা আঁকাতে, তলগুলো দেখাতে সুবিধা হবে। এটা 1 নাম্বার কার্বন, এটা 2, 3, 4, 5, এটা 6, ঠিক আছে। এইবার আমি এদের অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল পজিশন দেখাবো। এটা বোঝো তো, অ্যাক্সিয়াল মানে হচ্ছে অক্ষীয় দিক, আর ইকুইটোরিয়াল মানে হচ্ছে নিরক্ষীয় দিক। আমি মনে হয় তোমাদের সাইক্লোহেক্সেনের কনফার্মেশনে এই বিষয়টা বলেছিলাম, অক্ষীয় নিরক্ষীয় কি। অক্ষীয়টা সাধারণত উপরের দিকে এরকম, উপরের দিকে বা নিচের দিকে এরকম খাড়াভাবে থাকে, আর নিরক্ষীয়টা এরকম ভূমির সাথে হেলে থাকে, ঠিক আছে। তাহলে প্রতিটা কার্বনেই কিন্তু একটা করে অক্ষীয় দিক থাকবে এবং একটা করে নিরক্ষীয় দিক থাকবে। এটা হচ্ছে অক্ষীয় দিক, এটা হচ্ছে নিরক্ষীয় দিক। তাহলে এই কার্বনে যেটা অক্ষীয়, এই কার্বনে গিয়ে সেটা উল্টো দিকে যাবে, ঠিক আছে। মানে এবার অক্ষীয়টা যাবে উপরে, নিরক্ষীয়টা আসবে নিচে। ওকে, এইখানে অক্ষীয়টা আসবে নিচে, নিরক্ষীয়টা যাবে উপরে। তো উপরে তো জায়গা নেই, আমরা এইভাবে দেখাই দিলাম আর কি। ওকে, এইখানে অক্ষীয়টা আসবে কোথায়, এই কার্বনে। এইখানে তো তোমার কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এখানে আর দেখানোর প্রশ্ন আসে না। এইখানে অক্ষীয়টা আসবে নিচে, নিরক্ষীয়টা যাবে উপরে। এইখানে অক্ষীয়টা যাবে উপরে, নিরক্ষীয়টা যাবে নিচে। তাহলে দেখেছো প্রতিটা কার্বনে কিন্তু আমরা অক্ষীয় নিরক্ষীয় আলাদা করে নিলাম। ওকে, এখন প্লেন এ আমরা বলেছি কি, আমরা তোমার হ্যান্ড নোটে এখানে বলেই দিয়েছি যে এইটাকে এ বি সি 3টা তল দ্বারা 8টি সেক্টর বক্টান্টে ভাগ করা হবে। তো এইটাকে আমরা আগে ভাগ করে নিই। প্লেন এ কমপ্লিট। প্লেন এ দ্বারা আমরা এই কার্বনিল গ্রুপটাকে মাঝখান বরাবর ভাগ করে দিলাম, ঠিক আছে। প্লেন বি দ্বারা আমরা কি করব, প্লেন বি দিয়ে আমরা কার্বনিল কার্বন এই C2 আর এই C6, C2 আর C6 এই দুইটাকে ভাগ করব। কিভাবে ভাগ করছি দেখো, এটা এই যে 1 নাম্বার C2 আর C6, C2 C6, এই যে সেই তল, ঠিক আছে। এই তলটাকে বলে প্লেন বি। এইবার আসি প্লেন সি। 3 নাম্বার তলটা আমরা কিভাবে আঁকাবো দেখো। 3 নাম্বার তলটা আমরা যেভাবে নিব, জাস্ট এই কার্বনিল গ্রুপটাকে আমরা সেট করে দিব, ঠিক আছে। কার্বনিল গ্রুপটাকে আমরা সেট করে দেব। কিভাবে দেখো, সেই কার্বনিল গ্রুপটাকে আমরা সেট করব এইভাবে। এই আমরা এই কালি নিলেই সুবিধা হবে বেশি, লাল কালি ব্যবহার করি। এই যে কার্বনিল গ্রুপটাকে সেট করে দিলাম। এবার এই 6 এর নিচ দিয়ে যাবে, 6 এর নিচ দিয়ে যাবে, আর এখান থেকে ডিরেক্টলি 4-এ গিয়ে অ্যাটাক করবে। 4 নাম্বারটা নিয়ে এইভাবে আমরা প্লেন সি পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার আমরা যদি একটু তলগুলোর বিস্তারিত পরিচয় লিখতে যাই, প্লেন এ বা তল এ দিয়ে আমরা কি পাচ্ছি, আমরা প্লেন এতে পাচ্ছি কার্বনিল অক্সিজেন। তোমরা প্লেন এর দিকে একটু তাকাও, এই যে সেই প্লেন এ কার্বনিল অক্সিজেনকে পাচ্ছি, আর কি পাচ্ছি, 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনকে পাচ্ছি প্লেন এতে, ঠিক আছে। কার্বনিল অক্সিজেন আর কি পাচ্ছি, 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনকে। আচ্ছা, এখন এইটা আমাদের একটু তল লেখা মিস্টেক হয়ে গেছে। আমরা এই তলটাকে দেব সি তল, এইটাকে দেব আমরা, এই যে অংশটা এই তলটা দেখছো এটাকে দেব এ তল, আর এইটা হচ্ছে বি তল। হ্যাঁ,
তো আমাদের এখন পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ কীভাবে? আমরা ওই যে আরএস নামকরণের সময় পর্যবেক্ষণ কথাটা পড়েছিলাম। সবসময় পর্যবেক্ষণ করতে হবে এই কার্বনিল গ্রুপের পাশ থেকে। হ্যাঁ, এই যে এইভাবে পর্যবেক্ষণ করতে হবে, কার্বনিল গ্রুপের পাশ থেকে পর্যবেক্ষণ করতে হবে আমাদেরকে। করলে এরকম এ বি সি, এ বি সি এরকম তিনটা তল পাওয়া যাবে। এ বি সি তিনটা তল, অষ্টক তিনটা তল এবং অষ্টক ভাগ 8টা ভাগে পাওয়া যাবে। ঠিক আছে, তো এ তল দ্বারা কি বোঝানো হচ্ছে? এ তল দ্বারা বোঝানো হচ্ছে এই কার্বনিল অক্সিজেন আর 4 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বন। ঠিক আছে, এই যে 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বন এ তল দ্বারা বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব কার্বনিল অক্সিজেন C1 C4। ওকে, এই C6 কিন্তু এটা আমাদের একটু যদিও তলটা তোমার ওই চিত্রে দেখানো। আচ্ছা, আমরা এটা একটু নোট দেখে দেখানোর চেষ্টা করি তলটা, কারণ নোটে ক্লিয়ারভাবে দেওয়া ছিল। এই যে দেখো, এটা হচ্ছে প্লেন এ। এই যে এটা হচ্ছে প্লেন এ। প্লেন এ দ্বারা কি হচ্ছে? কার্বনিল অক্সিজেন আসছে প্লেন এর ভিতরে। আর কি আসছে? C4 4 নম্বর কার্বন আসছে। আর কি আসছে? C1 1 নম্বর কার্বন আসছে। ঠিক আছে, ওকে। প্লেন বি, প্লেন বি কোনটা? এই যে তোমার প্লেন বি, এই যে এই লাল রেড করা অংশটা হচ্ছে প্লেন বি। এখানে কি আসছে? এখানে আসছে তোমার শুধুমাত্র কার্বনিল কার্বন, অক্সিজেন আসছে না, শুধু কার্বনিল কার্বনটা আসছে আর 6 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বনটা আসছে। তাই ঠিক আছে। প্লেন সি, প্লেন সি কোনটা? প্লেন সি হচ্ছে এই অংশটা। এই অংশে শুধুমাত্র এই অংশ কি করে? এই অংশে কোনো কার্বন থাকে না, শুধু কার্বনিল গ্রুপটাকে মাঝ বরাবর ছেদ করে দেয় প্লেন সিটা। ঠিক আছে, তাহলে পর্যবেক্ষকের এই অংশ থেকে কার্বনিল গ্রুপের এই পাশ থেকে দেখলে আমরা সি, বি আর এ তিনটা তল পাই। তলের বিবরণগুলো আমরা দেখলাম। এখন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, আমরা এই ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে সাইক্লোহেক্সাননকে নিয়েছিলাম। এখানে কার্বনিল অর্থাৎ কার্বন অক্সিজেন দ্বিবন্ধনকে আমরা ধরেছি এক্স অক্ষ। হ্যাঁ, এটাকে ধরেছি আমরা এক্স অক্ষ, এবং পর্যবেক্ষককে আমরা এই অক্সিজেন পরমাণুর দিক থেকে এক্স অক্ষ বরাবর অণুর দিকে তাকিয়েছি। তাকালে আমরা যে চিত্র পেয়েছি, এই চিত্রের 4টা পিছন ভাগ আর 4টা সম্মুখ অকটেন্ট ধারণ করে। ঠিক আছে, চিত্রটা 4টা পিছনের অকটেন্ট আর 4টা সম্মুখ অকটেন্ট ধারণ করে। কোয়াড্রেন্ট পাবো আমরা এইভাবে 4 4 8টা। এই কোয়াড্রেন্টের বিবরণটা আমরা কিভাবে দেব? দেখো, এই কোয়াড্রেন্টটা আমরা কিভাবে পেয়েছিলাম। এই যে ফার্স্ট অংশটা দেখবা, এই কার্বনিল গ্রুপটাকে আমরা রেখেছি সেন্টার পয়েন্ট, কার্বনিল অক্সিজেন। ঠিক আছে, এই কার্বনিল অক্সিজেন সহ এই অংশটাকে আমরা 1 ধরেছি, এবং এর সাথে কি ছিল? এই যে 2 অংশ, এই যে 1 এর সাথে 2 অ্যাটাচ, 2 এর সাথে অ্যাটাচ ছিল 3, এই যে 2 এর সাথে 3 অ্যাটাচ, 3 এর সাথে অ্যাটাচ ছিল 4, এই যে 3 এর সাথে 4 অ্যাটাচ, 4 এর সাথে অ্যাটাচ ছিল 5, এই যে 4 এর সাথে 5 অ্যাটাচ, 5 এর সাথে অ্যাটাচ ছিল 6, এই 5 এর সাথে 6 অ্যাটাচ, এবং সর্বশেষ 6 আবারও সেই কার্বনিল অংশে 1 নম্বরে অ্যাটাচ করেছে, তাই এই যে আমরা অ্যাটাচ করে দিয়েছি। ক্লিয়ার? এইভাবে আমরা যখন অ্যাটাচ করলাম এবং প্রত্যেকটার অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল পজিশনে আমরা এইভাবে লিখে দিব। তোমরা এটা না দেখালেও সমস্যা নেই, আমি বোঝার জন্য দেখাইছি আর কি। তাহলে আমাদের এখানে টোটাল 4টা কোয়াড্রেন্ট পাওয়া যাচ্ছে, তাই না? চতুর্ভাগ পাওয়া যাচ্ছে, 4টা ভাগ পাওয়া যাচ্ছে। সবসময় মনে রাখতে হবে, অক্টেন নীতির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যেটা আপার রাইটে থাকবে, আপার রাইট মানে কি উপরের ডান দিকে থাকবে সেটা মাইনাস কোয়াড্রেন্ট, যেটা উপরের বাম দিকে থাকবে সেটা প্লাস কোয়াড্রেন্ট, যেটা লোয়ার রাইট মানে নিচের ডান দিকে থাকবে সেটা প্লাস কোয়াড্রেন্ট, যেটা লোয়ার লেফট নিচে বাম দিকে থাকবে সেটা মাইনাস কোয়াড্রেন্ট। এটা কখন? যখন পিছনের অক্টেন্টকে দেখানো হয়। আর সামনের অক্টেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত সাইন হবে। এটা মাইনাস হলে এটা সামনের অক্টেন্টে প্লাস হবে, এটা প্লাস কোয়াড্রেন্ট হলে এটা মাইনাস, এটা মাইনাস কোয়াড্রেন্ট হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস। ঠিক আছে, জাস্ট পিছনের অক্টেন্টটা মনে রাখলেই হবে। ওকে, ইউ আর আপার রাইট মানে আপার রাইট সবসময় মাইনাস হবে, আপার লেফট প্লাস হবে, লোয়ার লেফট মাইনাস হবে, লোয়ার রাইট প্লাস হবে। এই 4টা সাইন, কটন প্রভাবের সাইন তোমাকে মনে রাখতেই হবে পিছনের অক্টেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই তল থেকে এটা পাওয়া যায়। ওকে, এখন যেটা বলা হচ্ছে যে এই পিছনের অক্টেন্টের উপরের বাম পাশে প্লাস, নিচের ডান পাশে মাইনাস। ঠিক আছে, উপরের ডান পাশ আর নিচের ডান পাশ এই দুইটাকে প্লাস, আর উপরের বাম পাশ আর নিচের ডান পাশ দুইটাকে প্লাস কোয়াড্রেন্ট, আর উপরের ডান পাশ আর নিচের বাম পাশ দুইটাকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোনো প্রতিস্থাপিত গ্রুপের অবস্থান এই অক্টেন্টে পড়লে, এই অক্টেন্টে যে কোয়াড্রেন্টে পড়বে তার চিহ্ন অনুযায়ী কটন প্রভাবের চিহ্ন নির্ধারিত হবে। ঠিক আছে, আর এই সামনের 4টা অক্টেন্টের চিহ্ন হবে ঠিক পিছনের 4টার মতো বিপরীত। মানে এখানে যদি একটা মিথাইল গ্রুপ থাকে, মনে করো এই পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, ওইটা গিয়ে পড়েছে তোমার এই কোয়াড্রেন্টের ভিতরে, তো এই কোয়াড্রেন্টের চিহ্ন কি প্লাস না? তাহলে এই অংশটার মানে এই যৌগটার কটন প্রভাব চিহ্ন হবে ধনাত্মক। যদি এই মিথাইল গ্রুপটা এরকম তোমার এইখানে লোয়ার লেফটে গিয়ে পড়ে, তাহলে এর চিহ্ন কি মাইনাস না? তাহলে এই যৌগটার কটন প্রভাব হবে ঋণাত্মক।
ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত অকটেন রুল। এখন অকটেন রুলের এই যে তোমার অকটেন রুলটা গঠন প্রভাবের চিহ্ন নির্ধারণে বেশ কিছু অবদান রাখে। প্রথমত এখানে যে প্রতিস্থাপকগুলো থাকে সেগুলো কোনো অবদান রাখে না। ঠিক আছে, এই যে আমি এখানে নোট করে দিয়েছি কি কি অবদান রাখে। দেখো, প্রথমত অক্ষতলে অবস্থিত যেসব প্রতিস্থাপক আছে এরা কোনো অবদান রাখে না। মানে এখানে যদি প্রতিস্থাপক হিসেবে তোমার মিথাইল থাকে, মিথাইল সাইক্লোহেক্সাননের ক্ষেত্রে থাকবে, তো এইরকম কোনো প্রতিস্থাপক কিন্তু কোনো অবদান রাখবে না। অবদান রাখে কি? অবদান রাখবে হচ্ছে C2 আর C6 এর অক্ষীয় প্রতিস্থাপক অধিক পরিমাণে অবদান রাখে, বাট নিরক্ষীয়গুলো তেমন অবদান রাখে না। অর্থাৎ এই যে দেখো, এই C2 আর এই C6 এই দুইটার যে অক্ষীয় প্রতিস্থাপক আছে না, এই দুইটা অনেক অবদান রাখে, কিন্তু এই যে ইকুইটোরিয়াল বা নিরক্ষীয় প্রতিস্থাপকগুলো কোনো অবদান রাখবে না। ওকে, 2 নম্বরে বলা হচ্ছে প্রতিস্থাপক যদি পিছনের অকটেন্টের প্লাস সেক্টরে অবস্থান করে তাহলে ধনাত্মক অবদান রাখবে এবং কটন প্রভাবও ধনাত্মক চিহ্ন পাওয়া যাবে, কিন্তু যদি পিছনের অকটেন্টের মাইনাস সেক্টরে অবস্থান করে তাহলে কটন প্রভাবে ঋণাত্মক চিহ্ন পাওয়া যাবে। সিম্পল ব্যাখ্যা। সামনের অকটেন্টে অবস্থিত প্রতিস্থাপকগুলো ঠিক বিপরীতভাবে অবদান রাখে। এই যে সামনের অকটেন্টের চিহ্নগুলো ঠিক পিছনের বিপরীতে অবদান রাখবে, বিপরীতভাবে, কারণ এখানে সাইনও বিপরীত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি এই বিষয়টা তোমরা না বোঝো আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখো, সাইক্লোহেক্সাননের আমি আবারও একটা চিত্র আঁকালাম বোঝার জন্য। এই হচ্ছে সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সেন হয়েছে, হেক্সানন তখনই হবে যখন আমরা এইভাবে কার্বনিল গ্রুপ, কিটো গ্রুপ, কার্বন অক্সিজেন দিয়ে বন্ধনকে দেখাবো। ঠিক আছে, ওকে। তো আমরা এবার একটু কার্বনগুলোকে নাম্বারিং করি। এটা 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, ওকে। এখন প্রতিটার আবার আমরা কি করব? প্রতিটার আবার এদের অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল পজিশন আছে। অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল। ওকে, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল। আমরা জানি অ্যাক্সিয়াল বা অক্ষীয় পজিশনগুলো এরকম লম্বভাবে থাকে আর নিরক্ষীয়গুলো এরকম হেলানো থাকে, ইকুইটোরিয়াল বা নিরক্ষীয়গুলো। ঠিক আছে, ইকুইটোরিয়াল, অ্যাক্সিয়াল। ওকে, ক্লিয়ার। এখন দেখো আমরা কি করব? আমরা এই কার্বনিল গ্রুপের যে পাশে অক্সিজেন আছে আমরা সেই পাশ থেকে পর্যবেক্ষণ করব। করলে আমরা দেখতে পারবো এখানে 3টা তল তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে কয়টা তল তৈরি হচ্ছে? এখানে 3টা তল তৈরি হচ্ছে। একটা তল সরাসরি এই কার্বনিল গ্রুপকে ভাগ করে দিচ্ছে, বিভাজন করে দিচ্ছে, ছেদ করে দিচ্ছে, ছেদ করে এইভাবে তৈরি করছে তলটা। এই তলকে আমরা নাম দিলাম প্লেন সি। আমরা দেখলাম আরেকটা তল, এই যে তোমার কার্বনিল কার্বন আছে না এখানে, এই কার্বনকে ভাগ করছে। কিভাবে দেখো, এই যে C2C6কে নিয়ে এই যে এই একটা তল পাওয়া যাচ্ছে। C2 আর C6, C2C6 কার্বন আর কার্বনিল কার্বনকে নিয়ে একটা তল পাওয়া যাচ্ছে, এটার নাম হচ্ছে প্লেন বি। বি তল দিলাম। আর একটা তল আমরা দেখছি এই C4, কই সেই C4, এই যে সেই C4, এই C4-এ যাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে দেখো, এই যে এইভাবে তারা এইভাবে, আমার যদিও আঁকানো হয়নি, C4-এ যাচ্ছে, তারপর নিচে নামছে, এইভাবে তোমার অক্সিজেন বরাবর আসছে, C6-এর নিচ দিয়ে যাচ্ছে। এই যে এইভাবে যে তলটা আমরা পেলাম এটার নাম দিলাম আমরা প্লেন এ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখলাম যে সাইক্লোহেক্সাননের অক্সিজেনের সাইড থেকে দেখলে এটাকে 3টা তল বা অষ্টকভাবে, অর্থাৎ তোমার 8টা সেক্টর বা অক্টান্টে ভাগ করা যায়। এবং এক্ষেত্রে এই যে কার্বনিল গ্রুপের অক্সিজেন, এটাকে এক্স অক্ষ ধরা হয়েছে। এইভাবে করলে এর 4টা পিছন আর 4টা সম্মুখ অক্টেন ধারণ করে। সেই অক্টেনগুলো কেমন দেখো, এই যে আমরা অক্সিজেনকে রাখলাম সেন্টার পয়েন্টে, ডান দিকে এটা যেহেতু কার্বনিল কার্বন অক্সিজেন, ফলে এটা 1, তারপর 2 3 4 5 6, এই যে অ্যাটাচভাবে থাকবে সব। ঠিক আছে, এটা মনে করো এ তল বরাবর পর্যবেক্ষণ করছি আমরা এটাকে, এই যে এ তল বরাবর, আর এটা আছে বি তল বরাবর। ওকে, এরকম করলে এই অংশটা হচ্ছে আপার রাইট, মানে উপরের ডান দিকে, এটা হচ্ছে আপার লেফট উপরের বাম দিকে, এটা হচ্ছে লোয়ার লেফট মানে নিচের ডান বাম দিকে, এটা হচ্ছে লোয়ার রাইট মানে নিচের ডান দিকে। ঠিক আছে, এই আপার রাইট অংশটা সবসময় মনে রাখবা অক্টেন নীতির ক্ষেত্রে, আপার রাইট অংশটা মাইনাস হয়। এটা কিন্তু তার আগে জানতে হবে এটা কি, এটা হচ্ছে পিছনের অক্টেন্টের চিত্র। ঠিক আছে,
এটা হচ্ছে পিছনের অক্টেন বা কোয়াড্রান্টের চিত্রটা এরকম হবে, এখানে কটন প্রভাবগুলো এরকম হবে, আপার রাইট মাইনাস আপার লেফট প্লাস, লোয়ার লেফট মাইনাস লোয়ার রাইট প্লাস হবে। আর সম্মুখ অক্টোভাগটা ঠিক এর বিপরীত হয়, সম্মুখ অক্টেন্টের চিত্রটা ঠিক এর বিপরীত হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা হচ্ছে উপরেটা ছিল পিছনের অক্টেন্ট আর এটা হচ্ছে সামনের অক্টেন্ট। ওকে, এখন কথা হচ্ছে এখানে যদি কোনো প্রতিস্থাপক থাকতো, জাস্ট মনে করো এটা সাইক্লোহেক্সানিন না হয়ে এটা মিথাইল সাইক্লোহেক্সানন হয়েছিল, তো এক্ষেত্রে এই মিথাইল গ্রুপটা মানে এই প্রতিস্থাপকটা যদি এই তল বরাবর এসে এই অক্টেন্টে পড়তো তাহলে এর গঠন প্রভাব কি হতো বলো তো? ধনাত্মক। যদি এটা এখানে না পড়ে এই অক্টেন্টে পড়তো তাহলে এর গঠন প্রভাব কি হতো বলো তো? ঋণাত্মক। ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত অক্টেন নীতি। এই চিহ্নটা কি হবে, গঠন প্রভাবের এই চিহ্নটা কি হবে, তার সেইটা বের করার জন্যই কিন্তু কি করেছিল বিজ্ঞানী মফিট ইটার এই নীতিটা প্রবর্তন করেছিল। ঠিক আছে, আশা করি তোমাদের অক্টেন নীতি বুঝতে সমস্যা থাকার কারণে। তো চলো আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো, অণুর কনফরমেশন কনফিগারেশন নির্ধারণে অক্টেন নীতি ব্যবহার হয়, সেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখব। এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি 3 মিথাইল সাইক্লোহেক্সাননকে। বলছে অণুর কনফরমেশন যদি সচল হয় তাহলে অক্টেন নীতি অনুযায়ী অবশ্যই প্রত্যাশিত কনফরমেশন জানা যায় যদি তার পরম কনফিগারেশন জানা থাকে। ঠিক আছে, যেমন +3 মিথাইল সাইক্লোহেক্সাননের পরম কনফিগারেশন হচ্ছে আর, এটা আর কনফিগারেশনে আছে, তাহলে এর গঠন প্রভাব অক্টেন নীতি অনুযায়ী কি হবে? ধনাত্মক হবে যদি মিথাইল গ্রুপটা 3 নাম্বার কার্বনের নিরক্ষীয় পজিশনে থাকে। ঠিক আছে, তা আমরা এই +3 মিথাইল সাইক্লোহেক্সানন যার কনফিগারেশন আর, সেই চিত্রটা আগে একটু দেখে নেই। এই যে সিম্পল চিত্র, সাইক্লোহেক্সানন কার্বনিল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ প্রতিস্থাপক আছে কত পজিশনে? 1 2 3 পজিশনে, তাই এটা 3 মিথাইল সাইক্লোহেক্সানন। অবশ্যই এটা আর কনফিগারেশনে আছে, তাই আর +3 মিথাইল সাইক্লোহেক্সানন। বাট এটাকে এই অবস্থায় রাখবো না, আমরা জানি চেয়ারগুলো বেশি স্থিতিশীল, তাই আমরা এটাকে চেয়ার কনফরমেশনে নিয়ে যাব। আমরা চেয়ার কনফরমেশনের 2টা রূপ নিয়ে একটু পরীক্ষা করছি যে কোনটাকে আমরা নির্ধারণ করতে পারি। ঠিক আছে, তা আমরা একটা রূপে এই মিথাইল গ্রুপ আর হাইড্রোজেনকে দেখো কোথায় রেখে আছি। আমরা মিথাইল গ্রুপ আর হাইড্রোজেনকে আমরা একটা অবস্থায় এই দুইটাকে সেম জায়গায় রেখে দেখেছি, মানে তোমার বাম দিকে রেখে দেখলাম যে একটা কি পাওয়া যাবে, পজিটিভ কটন ইফেক্ট পাওয়া যাবে। আর এটাকে আমরা একটু মানে অপোজিট সাইডে নিয়ে দেখলাম, অন্যভাবে নিয়ে দেখলাম যে এক্ষেত্রে নেগেটিভ কটন ইফেক্ট পাওয়া যাবে। ঠিক আছে, তো এইখানে এই যে আমরা অক্টেন নিয়মে পড়েছিলাম যে আপার রাইট মাইনাস আপার লেফট প্লাস, লোয়ার লেফট মাইনাস লোয়ার রাইট প্লাস, একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম এই কোঅর্ডিনেটটা। ঠিক আছে, তা এইখানে যেটা হয় এই মিথাইল প্রতিস্থাপকটা ডিরেক্টলি এই ধনাত্মক অক্টেন্টে এসে পড়ে, তাই এর গঠন প্রভাব ধনাত্মক হয়। কিন্তু এইখানে মিথাইল গ্রুপটা ডিরেক্টলি এই ঋণাত্মক অক্টেন্টে এসে পড়ে, তাই এর গঠন প্রভাবটা ঋণাত্মক হয়। বাট এদের ভিতরে কোন কনফিগারেশনটাকে আমরা নির্ধারণ করব সেটাই কিন্তু অক্টেন নীতির সাহায্যে ব্যাখ্যা করব। কিভাবে দেখো, এই চিত্রের কনফরমেশনে 3 নাম্বার কার্বন মিথাইল গ্রুপ নিরক্ষীয় অবস্থানে থাকবে এবং গঠন প্রভাব ঋণাত্মক হবে। এই যে 3 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, এই চিত্রে 3 নাম্বার কার্বনের যে মিথাইল গ্রুপ এটা কিন্তু তোমার নিরক্ষীয় অবস্থানে থাকবে। ঠিক আছে, সরি এইটা মেবি লেখা ভুল হয়েছে, যদি এরকমটা হয় তাহলে এইটা হবে তোমার খ চিত্র আর এইটা হবে ক চিত্র, মেবি মিস্টেক হয়েছে এখানে। দেখো খ চিত্রে, এটা হচ্ছে খ চিত্র, যদি আমরা ধরি খ চিত্রে এই যে C3 মিথাইল গ্রুপ কিভাবে আছে? নিরক্ষীয় পজিশনে আছে, তাই না? এটা কি নিরক্ষীয় পজিশনে আছে? তাহলে এই ক্ষেত্রে গঠন প্রভাবটা হবে ঋণাত্মক। ঠিক আছে, সবসময় মনে রাখবা প্রতিস্থাপক নিরক্ষীয় পজিশনে থাকলে গঠন প্রভাব হবে যে তোমার ঋণাত্মক। আর যদি এই ক চিত্রে কি হয়েছে, প্রতিস্থাপক যদি অক্ষীয় পজিশনে থাকে সেক্ষেত্রে গঠন প্রভাবটা হবে ধনাত্মক। ওকে, তো নিরক্ষীয় অবস্থানে আমরা জানি কনফরমেশনগুলো অধিক সুস্থিত, নিরক্ষীয় অবস্থানে অধিক সুস্থিত, ফলে অণুটির যে কনফর্মার সেটা অবশ্যই নিরক্ষীয় হিসেবে পাওয়া যাবে। আর এইভাবেই আমরা অণুর কনফরমেশন নির্ধারণে অক্টেন নীতি প্রয়োগ করি। ওকে, তো যদিও এগুলো আসলে আমাদের গ্রাফিক্সের সাহায্যে বা 3D কনফার্মেশন 3D চিত্র দিয়ে দেখালে সবচেয়ে বেটার হয় লাইভে, মানে দিয়ে ভিজুয়াল যে এফেকশন আছে, বাট এটা তো আমাদের এখন পসিবল না, আমাদের এই লেখা দিয়ে আর কি যতটুকু বোঝা যায় বুঝতে হবে। তো এই হচ্ছে তোমার কনফিগারেশন বা অক্টেন নীতির A to Z এক্সপ্লেনেশন।